আসসালামু আলাইকুম দর্শক। সমসাময়িক বাংলাদেশের নানা বিষয় নিয়ে আলোচনায় আমাদের সঙ্গে আছেন। নমস্কার, আমি তরুণ ঘোষ। দর্শক, আমার প্রয়াতা যে দিদিমা সুধা রানী মিত্র, তিনি কথায় কথায় একটা জিনিস বলতেন, কত রঙ্গ দেখালি গুয়ে তুলসী তলায় শুয়ে শুয়ে। এখন বাংলাদেশ সরকারের যে অবস্থা, তাতে ভারতের সব লোকজন খেক শিয়ালের মতো খ্যাক 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 করে হাসছে। একদিন ধরে কত নাটক হলো। প্রথমে তো একবার সুযোগ পেয়ে আমাদের পূর্বতন যিনি ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি এসে একবার প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার প্রত্যর্পণ চাইলেন। প্রধানমন্ত্রী বললেন ওইটা বাদ দিয়ে বাকি কথা বলুন। তারপরে চিঠির পর চিঠি, চিঠির পর চিঠি, কিন্তু কোনো চিঠির উত্তর তো ভারতবর্ষ দেয় না। সেই নিয়ে কত আলাপ, আপনাদের খবরের কাগজ মানে শেখ হাসিনাকে বন্দি করে রেখে দিয়েছে, তাকে কাতার পাঠিয়ে দিচ্ছে, তাকে রাশিয়া পাঠিয়ে দিচ্ছে, তাকে দুবাই পাঠিয়ে দিচ্ছে, ও অনেক কিছু হলো। তারপর এলেন খলিলুর রহমান, তিনি এসেও দিন দরবার করলেন যে শেখ হাসিনাকে ফেরত দিন। এবার যখন শেখ হাসিনা বললেন আমি এবার ফেরত যাব, দেশে ফিরব মাথা উঁচু করে, তখন সব শুকিয়ে মাঠ হয়ে গেল। প্রথম তো মুখ দিয়ে কথা সরছিল না। এখন গতকালকে সালাউদ্দিন সাহেব স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি পরিষ্কার বলে দিলেন যে ভারতবর্ষেই তার কাফন দাফন হয়ে গিয়েছে, আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা আর ফিরবেন না। তাই আমার দিদিমার কথাটা মনে পড়ে গেল, কত রঙ্গ দেখালি গিয়ে তুলসী তলায় শুয়ে শুয়ে। এখন যদি শেখ হাসিনা ফিরে আসেন, তাহলে ওনাদের যে হাল হবে সেটা তো ওনারা খুব ভালো করে জানেন। কারণ কি কি পাপ করেছেন এই বিএনপির লোকজন, জামাতের লোকজন আর ইউনূসের লোকজন, সেটা তো সবাই জানে। শেখ হাসিনা আরো বেশি জানেন। পাবলিক আছে ক্ষেপে, শেখ হাসিনা যদি প্রত্যাবর্তন করেন, করবেন তো বটেই, উনি যখন বলেছেন ভেবে চিন্তেই বলেছেন। কঠিন, তার সিদ্ধান্ত খুব কঠিন হয়। একবার যদি মনে করেন যে আমি এটা করব, তাহলে উনি করেই ছাড়বেন। তো এখন ওই কথা শোনার পর আমাদের সাউথ ব্লকে সব ফিসফাস হচ্ছে, কেউ মুচকি হাসছেন। জয়শঙ্করজি ভালো কথা বলেছেন, জয়শঙ্করজি বলেছেন এগুলো সব স্টান্টবাজি। উনি তো কালকে রাতে বেলা বেরিয়ে গেছেন বিদেশ, যাওয়ার আগে তিনি বলে গেছেন ঘরোয়া আলোচনা, এগুলো সব স্টান্টবাজি বাংলাদেশের। আমি জানতাম যে এই স্টান্টবাজি বেশি দিন টিকবে না। আমি ওই জন্য মোদিজিকে বলেছিলাম আপনি একবার বলুন যে হ্যাঁ আমরা প্রত্যর্পণ করে দিচ্ছি, দেখবেন নেবে না। ওরা এতটাই ভয় পায়। এখন দেখা গেল যে সত্যি সত্যি ডক্টর জয়শঙ্কর অত্যন্ত বুদ্ধিমান মানুষ। তার যে মানে আগাম চিন্তা ভাবনা কতদূর বিস্তৃত হতে পারে, সেটা কিন্তু সালাউদ্দিন সাহেব প্রমাণ করে দিলেন। এত ভয় শেখ হাসিনাকে, আমাদের ওই ডক্টর ইউনূস, তিনি তো ঢপ মেরে মেরে মানে পুরোটা চালিয়ে দিলেন। ওনার রেখে যাওয়া সমস্ত রেশন 1.5 বছরে বিলি করে নিজে দিচ্ছি এমন একটা ভাব করলেন। তারপরে বিদ্যুৎ নিয়ে এত ঝামেলা টামেলা হলো, সব কিন্তু শেখ হাসিনার সব করে রেখে যাওয়া। বিদ্যুৎ বলুন, খাদ্য বলুন, আপনি শিল্প বলুন, কলকারখানা বলুন, আপনার এই যে
ভারতে যে আপনার দিয়েছিল যে যত সুযোগ সুবিধে, হ্যাঁ, ট্রান্সপোর্টেশনের, সেইগুলো বলুন, সবই তো ভারতে ওনার করে দেওয়া, ভারতের সঙ্গে চুক্তি করে। এই যে এত আপনারা বললেন, এত বিলিয়ন টাকা উনি মেরে দিয়েছেন। ইউনিশ গভর্নমেন্ট চলে গেল, বিএনপি সরকার চলছে, কিন্তু এখনো পর্যন্ত সেই কথাটা কেউ বলেন না। এখন মানে উল্টো দিকে ব্যাপারটা ঘোরানোর জন্য ছোট ব্যাপারকে বড় করে দেখানো হচ্ছে। সরি, এখন জুলাই সিডিআই একটা শুরু হয়েছে, সেই নিয়ে আমি বিস্তারিত বলবো না, ওর মধ্যে ঢোকাটা আবার ঠিক মনে হচ্ছে আমার বিষয়ের মধ্যে পড়ে না, ওসবে না ঢোকাই ভালো। নোংরা বিষয় ওর মধ্যে না ঢোকাই ভালো, এগুলো আপনাদের ওখানে ভালো চলে। তো এখন সেদিকে একটা চাউর করে দিয়ে মোটামুটি শেখ হাসিনার ব্যাপারটা একটু ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে। কিন্তু চারিদিকে এই সোশ্যাল মিডিয়ায় যেভাবে আলোচনা হচ্ছে বাংলাদেশে, তাতে মনে হচ্ছে সরকার বেশ ভয় আছে। ওনাকে গেলে তো ওনাকে জেলে পুরবেনি আমরা জানি, কিন্তু ভারত তখনই পাঠাবে যখন কাউন্সিল অ্যাক্সেস দেবেন। মনে রাখবেন, ভারতবর্ষের কাউন্সিল অ্যাক্সেস কিন্তু দিতে হবে, না হলে কিন্তু আপনাদের মুশকিল আছে। অবশ্য তার আগে কি হবে না হবে আমি তো বলতে পারবো না, তার আগে অনেক কিছু হতে পারে, সে খবর সম্ভাবনাও অনেক বেশি। কারণ পাকিস্তান খুব নাচানাচি করছে, পাকিস্তান চাইছে একটা যুদ্ধ বাঁধিয়ে দিতে, আর যুদ্ধটা যদি পরের মাটিতে হয় তাহলে তার থেকে আর সুবিধাজনক কিছু হয় না। পূর্ব পাকিস্তান, ওদের ভারতের প্ল্যান, পাকিস্তানের তো প্ল্যানে ছিল পূর্ব পাকিস্তানে দিয়ে আরো আক্রমণ করবে। এখন সেই ক্ষতটা, পুরনো ক্ষতটা একটু মলম প্রলেপ লাগানোর জন্য বাংলাদেশকে গুটি হিসেবে ব্যবহার করবে। আর বাংলাদেশের কিছু নাগরিক আছে, বুঝতেই পারছেন কাদের কথা বলছি, তারা সব দেই করে নাচছে, যুদ্ধ চাই। একবার যুদ্ধ দেখলে তাহলে পরে আর দ্বিতীয়বার বা 100 বছরের মধ্যে বলবে আমরা শান্তি চাই, যুদ্ধের নাম বন্ধ করবে না। যাই হোক, এখন ভারতের লোকজন একের খ্যাক করে হাসছে, মন্ত্রী থেকে আরম্ভ করে মোহন ভাগবত পর্যন্ত। কালকে মোহন ভাগবত একটা স্টেটমেন্ট দিয়েছেন, বলেছেন এতটা ভীতু আমরা জানতাম না, তাহলে আগেই আমরা ওনাকে ফেরত পাঠিয়ে দিতাম। ভারতের কাছে আপনাদের 2 পয়সার দাম নেই। আমি বারবার বলি না, আপনারা চোখে চোখ রেখে কথা বলবেন, হ্যাঁ, সমান মর্যাদা চাই। তা সমান মর্যাদা পেতে গেলে মর্যাদার মতো কথা বলতে হবে। আপনাদের ওদেশ থেকে যারা এদেশে আসে, যাকেই জিজ্ঞেস করি, সবাই বলে আমার এত বিঘে এত একর জায়গা আছে। আমি একদিন আমার বন্ধুকে বলছিলাম, সারা বাংলাদেশটা তো এইটুকু রে, সব লোকের জায়গা জমি যদি অ্যাসেটগুলোকে এক জায়গায় করা যায়, কাঁঠাল বাগান এত বিঘে, ধানের জমি এত একর, তাহলে পরে তো বাংলাদেশটা 3 গুণ হয়ে যাবে। এরা হচ্ছে সালাউদ্দিনের দলের লোক, তারাই এই সমস্ত বলে বেড়ায়, শুধু বড় বড় বাত। ওই যে বলি না কাগজে বাঘ, ওই কাগজে বাঘ। তবে শোনা যাচ্ছে দিনক্ষণ উনি ঠিক করেছেন, আসল কথাটা বলি এবার, দিনক্ষণ উনি ঠিক করেছেন কোন দিন ফিরবেন। যেহেতু ভারতের একটা নিষেধ আছে যে ওখানে তাহলে একটা বিস্তর গন্ডগোলেরা পাকিয়ে দেবে, কারফিউ জারি করে দেবে, প্রচণ্ড মারপিট শুরু করে দেবে, তাই আগাম উনি কিছু জানাবেন না, শুধু হয়তো 10-12 ঘন্টা আগে একটা মেসেজ উনি ঢাকাবাসীকে দিয়ে দেবেন। ঢাকার যদি লোক নামে তাহলেই তো আপনাদের অবস্থা খারাপ হয়ে যাবে, সেনাবাহিনী ঘরে ঢুকে যাবে,
পুলিশ তো ভুলেও গায়ে হাত দেবে না, পুলিশের বুকে দিগি দিগি করে আগুন জ্বলছে, পুলিশ তো ফিরবে না। আর একটা কথা আপনাদের বলি, আপনাদের ডিবি আছে না, ডিবি হারুন, আচ্ছা থাক, ও কথা থাক, ওনাকে আর টেনে লাভ নেই। তো যাই হোক, কারণ আপনারা ওই দিনটার জন্য, ওই ঘোষণাটার জন্য অপেক্ষা করুন। খুব তাড়াতাড়ি ওই ঘোষণাটা আসবে, খুব তাড়াতাড়ি। আমি আগাম খবরটা আপনাকে দিয়ে দিলাম, আর বিশ্বাস করলে করবেন, না করলে না করবেন, আমার কিছু করার নেই। আমার বলার কথা আমি বলে দিলাম, উনি ঝপ করে বলবেন, আমি 10 ঘন্টার মধ্যে আসছি, রেডি থাকবেন, তখন দেখবো নাটক কত জমে। প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি নিন, শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে চাই, আগস্টে নয়, শেখ হাসিনা ঠিক কোন মাসে ফিরছেন? দর্শক, শেখ হাসিনা দেশে ফিরছেন, এটি এখনো অনেক মানুষ বিশ্বাস করে না। শুধু তাই নয়, আওয়ামী লীগেররাও অনেকে বিশ্বাস করেন না যে শেখ হাসিনা দেশে ফিরছেন। কিন্তু আমাদের কাছে আসা তথ্য বলছে শেখ হাসিনা, তার জেল হোক, ফাঁসি হোক, বুলেটে ঝাঁঝরা হয়ে যাক, তারপরেও তিনি দেশে ফিরবেন, ফিরবার প্রস্তুতি নিচ্ছেন। হতে পারে বাংলাদেশে এখনো পর্যন্ত মার্কিন কর্তৃত্ব বহাল আছে, হতে পারে এখানে পাকিস্তানি তৎপরতা আছে, এখানে তুরস্কের তৎপরতা আছে, এবং আমি শুরুতে যেটি বললাম যে তিনি জেল, ফাঁসি, বুলেটে ঝাঁঝরা হয়ে যাক, কিন্তু তারপরেও তিনি দেশে ফিরবার প্রস্তুতি নিচ্ছেন। কিন্তু তিনি কোন মাসে ফিরবেন একদম ডেট তারিখ দিয়ে বলা কঠিন হলেও সম্ভাব্য সময়টা অন্তত পক্ষে বলা যায়। আমাদের কাছে আসা তথ্যপাত্য এবং সাম্প্রতিক সময়ে 21 পদকপ্রাপ্ত বাংলাদেশের সিনিয়র সাংবাদিক স্বদেশ রায় একটি নিবন্ধ লিখেছেন, একটি আর্টিকেল লিখেছেন তার নিজস্ব পোর্টালে। সারাক্ষণে আমাদের তথ্য এবং স্বদেশ রায়ের এই আর্টিকেলের আলোকে এই মুহূর্তে আমরা দেখতে চাইব যে শেখ হাসিনা সম্ভাব্য ঠিক কোন মাস বা কোন সময়ের পর থেকে যে কোনো সময় দেশে ফিরতে পারেন। সারাক্ষণে স্বদেশ রায় যে আর্টিকেলটি লিখেছেন সেটির শিরোনাম আগস্টের পর যে কোনো সময় শেখ হাসিনার প্রত্যাবর্তন ও পরবর্তী রাজনীতি। 2024 সালের 5 অগাস্টের সেই নাটকীয় পট পরিবর্তনের পর দক্ষিণ এশিয়ার রাজনীতিতে সবচেয়ে বড় প্রশ্নটি এখন বাতাসে ভাসছে, কবে দেশে ফিরছেন শেখ হাসিনা? ভারতের অন্যতম প্রভাবশালী গণমাধ্যম এনডিটিভিকে দেওয়া একটি সাক্ষাৎকারে শেখ হাসিনা নিজেই এক বিস্ফোরক ঘোষণা দিয়েছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন তিনি এবছরই বাংলাদেশে ফিরে আসছেন। এই খবর প্রকাশিত হওয়ার পর আন্তর্জাতিক প্রায় সব গণমাধ্যমের তোলপাড় শুরু হয়ে গেছে। তোলপাড়টা এমনই, পৃথিবীর কোন প্রান্তে আপনি যাবেন, আপনি ভারতেরই 50টা গণমাধ্যমে কমপক্ষে এই খবরটি প্রকাশ হয়েছে, চীনের গণমাধ্যমে প্রকাশ হয়েছে, রাশিয়ান গণমাধ্যমে প্রকাশ হয়েছে, মধ্যপ্রাচ্যের প্রায় সব দেশের গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, ইউরোপের সব দেশের গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, আমেরিকার গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। অর্থাৎ সারা পৃথিবীতে এটি একটি তোলপাড় ফেলে দিয়েছে। শতাধিক গণমাধ্যমে শেখ হাসিনার এই এনডিটিভির সাক্ষাৎকারে দেওয়া সময়সীমা প্রকাশ করে এবং নিজস্ব বিশ্লেষণ, এনডিটিভির সাক্ষাৎকারকে বেস করে নিজস্ব বিশ্লেষণ প্রকাশ করেছে পৃথিবীর তাবৎ তাবৎ বড় শীর্ষ শতাধিক গণমাধ্যম। আর এতেই চারিদিকে তোলপাড় শুরু হয়ে গেছে। কিন্তু তিনি ঠিক কবে ফিরছেন? নির্ভরযোগ্য রাজনৈতিক সূত্র এবং ভেতরের খবর যা বলছে তাতে জুলাই বা অগাস্ট মাসে তার ফেরার কোনো সম্ভাবনা নেই। তাহলে কি সেপ্টেম্বর হতে যাচ্ছে সেই মহেন্দ্রক্ষণ? শেখ হাসিনার এই সম্ভাব্য প্রত্যাবর্তন কি বাংলাদেশের রাজনীতিতে নতুন কোনো ঝড়ের আভাস? কেন প্রখ্যাত সাংবাদিক সাবির মুস্তফা মনে করছেন সরকার তাকে হজম করতে পারবে না? আর কেনই বা রুমিন ফারহানা বলছেন 52% মানুষকে বাদ দিয়ে দেশ চালানো অসম্ভব? এই মুহূর্তের ভিডিওতে প্রতিটি তথ্যের চুলচেরা বিশ্লেষণ করব আমরা। পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ বাংলাদেশের রাজনীতির আগামী দিনের ভবিষ্যৎ লুকিয়ে আছে এই সমীকরণে।
প্রথমে আসা যাক টাইমিং এর প্রশ্নে। শেখ হাসিনা কেন জুলাই বা আগস্টে ফিরছেন না? এর পেছনে রয়েছে এক অদ্ভুত মনস্তাত্ত্বিক ও ঐতিহাসিক কারণ। বাস্তববাদী রাজনীতি করলেও আগস্ট মাস নিয়ে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার মধ্যে এক ধরনের সুপার স্টেশন বা অন্ধবিশ্বাস কাজ করে। শুধু আগস্ট মাসে নয়, নির্বাচনের ক্ষেত্রেও আওয়ামী লীগ মনে করে জোড়শাল ছাড়া তারা নির্বাচনে জয়ী হতে পারে না। 1954 সাল থেকে শুরু করে তাদের যাবতীয় নির্বাচনী বিজয় কিন্তু জোড়শালে এসেছে। ইতিহাসের দিকে তাকালে দেখা যায় এই সুপার স্টেশন বা অলৌকিক বিশ্বাসের বিষয়টি কিন্তু নতুন নয়। রোমান বীর জুলিয়াস সিজার, অটোমান সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা সুলতান মেহমুদ কিংবা ভারতের আধুনিক ও দূরদর্শী নেত্রী মিসেস ইন্দিরা গান্ধীরও এমন কিছু নিজস্ব বিশ্বাস ছিল। আওয়ামী লীগের কাছে অগাস্ট মাসটি মানে এক কালো মাস বা অপয়া মাস। এর পেছনে রয়েছে রক্তক্ষয়ী ইতিহাস। 1947 সালের 14 অগাস্ট পাকিস্তান রাষ্ট্র গঠন, যা বাঙালির বঞ্চনার শুরু। 1975 সালের 15 অগাস্ট এক চরম ষড়যন্ত্রের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নৃশংসভাবে হত্যা করা হয়। 2004 সালের 21 আগস্ট শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে বর্বরচিত গ্রেনেড হামলা, যেখানে আইভি রহমান সহ 24 জন প্রাণ হারান। 2024 সালের 5 অগাস্ট ডক্টর ইউনূসের মেটিকুলাস ডিজাইন বা নিখুঁত নকশার মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতন। এসব কারণেই হয়তো শেখ হাসিনা তার প্রত্যাবর্তনের জন্য অগাস্ট মাসকে এড়িয়ে চলছেন। তাহলে শেখ হাসিনা ঠিক কবে ফিরছেন? ভেতরের খবর হলো সেপ্টেম্বর শুরুর পর যে কোনো সময় তিনি বাংলাদেশে পা রাখতে পারেন। তবে তিনি কোনো মতে ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করবেন না। অর্থাৎ আমরা চূড়ান্ত মাস ধরে নিতে পারি সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের রাজনীতি যারা দীর্ঘদিন লক্ষ্য করেছেন তারা ভালো করেই জানেন যে ডিসেম্বর থেকে মার্চ এই মাসগুলো ঐতিহাসিকভাবেই আওয়ামী লীগের নিজস্ব মাস। কারণ এই সময়টা মুক্তিযুদ্ধের বিজয়ের মাস। এই সময়ে বাংলাদেশে প্রাকৃতিকভাবেই একটা ভিন্ন রাজনৈতিক আবহাওয়া তৈরি হয়। আর এই ডিসেম্বরের রাজনৈতিক টেম্পো বা হাওয়া তৈরি হতে শুরু করে মূলত সেপ্টেম্বর, অক্টোবর থেকেই। সাদা চোখে দেখলে এটাই স্পষ্ট যে রাজনৈতিক কৌশল হিসেবে শেখ হাসিনা তার প্রত্যাবর্তনের সময়টা আগস্টের ঠিক পরেই নির্ধারণ করছেন। তবে মনে রাখবেন, শেখ হাসিনা 45 বছর ধরে বাংলাদেশের রাজনীতিতে অত্যন্ত প্রধান স্তম্ভ। টানা 21 বছর তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন। বিশ্বের ইতিহাসে তিনি সম্ভবত একমাত্র রাষ্ট্রনায়ক যিনি নিজের দেশে তার বিরুদ্ধে একটি নিখুঁত ষড়যন্ত্র যখন চূড়ান্ত রূপ নিচ্ছিল, ঠিক সেই মুহূর্তেই নিজ দেশের সর্বোচ্চ সিকিউরিটি ও সামরিক বিমান ব্যবহার করে সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় প্রতিবেশী দেশে আশ্রয় নিয়েছেন। তাই তার দেশে ফেরাকে শুধু সাদামাটা ভাবে দেখার কোনো সুযোগ নেই। এ বিষয়ে বাংলাদেশের প্রখ্যাত আইনজীবী মহসিন রশিদ একটি টক শোতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেছেন, তিনি বা শেখ হাসিনা তো আপনার আমার মতো সাধারণ মানুষের মতো প্লেনের টিকিট কেটে এসে বিমানবন্দরে নামবেন না। তিনি যেভাবে একটি রাষ্ট্রীয় ও সামরিক ব্যবস্থাপনায় গেছেন, ঠিক তেমনি একটি আন্তর্জাতিক ব্যবস্থার ভেতর দিয়ে এই দেশে ফিরবেন। দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এর উদাহরণও আছে। পাকিস্তানের নওয়াজ শরীফ যখন ফিরেছিলেন তখন বিমানবন্দরেই আদালত বসিয়ে তাকে মুক্ত মানুষ হিসেবে দেশে প্রবেশের সুযোগ করে দেওয়া হয়েছিল। তবে মহসিন রশিদের এই বক্তব্যের চেয়েও শেখ হাসিনার স্ট্যাটাস আরো অনেক বেশি মর্যাদাপূর্ণ। যে দেশটিতে তিনি বর্তমানে আছেন সেখানে শুধু সে দেশের সরকার তাকে আশ্রয় দেয়নি, বরং তাকে আশ্রয় দিয়েছে রাষ্ট্র। অর্থাৎ দেশের সংসদের সকল দলের জনপ্রতিনিধিরা সর্বসম্মতভাবে তাকে এই মর্যাদা দিয়েছেন। সর্বদলীয় বৈঠকে সিদ্ধান্ত নিয়ে শেখ হাসিনাকে সসম্মানে ভারতে আশ্রয় দেওয়া হয়েছে। ফলে তার ফেরাটা এক বিশাল আন্তর্জাতিক ও দেশীয় সমঝোতার ইঙ্গিত দেয়। শেখ হাসিনার এই প্রত্যাবর্তন বর্তমান বিএনপি সরকারের জন্য কতটা স্বস্তির হবে? বিবিসি বাংলা বিভাগের সাবেক প্রধান প্রখ্যাত সাংবাদিক
সাবির মুস্তাফা একটি টক শোতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন। তিনি মনে করেন শেখ হাসিনা যেদিন ফিরবেন সেদিন বিমানবন্দরে যাতে লাখ লাখ মানুষের ঢল না নামে তা ঠেকানোর জন্য সরকার ওই দিন ঢাকায় কারফিউ জারি করতে পারে। তিনি আরো স্পষ্ট করে বলেছেন শেখ হাসিনা দেশে ফিরলে তাকে হজম করা বর্তমান সরকারের পক্ষে ভীষণ কষ্টকর হবে। অন্যদিকে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা এক বিস্ফোরক সত্য উচ্চারণ করেছেন। তিনি বলেছেন বর্তমান সরকার শেখ হাসিনার বিচার করার বা শাস্তি দেওয়ার মতো রাজনৈতিক অবস্থানে নেই, কারণ দেশের 52% মানুষকে বাদ দিয়ে কোনো সরকারের পক্ষে চলা সম্ভব নয়। আর রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন এই 52% বলতে তিনি মূলত আওয়ামী লীগ ও শেখ হাসিনার সমর্থক গোষ্ঠীকে ইঙ্গিত করেছেন। শেখ হাসিনাও তার সাক্ষাৎকারে হুঙ্কার দিয়ে বলেছেন যাই ঘটুক আমি ফিরবো। এই যাই ঘটুক শব্দের গভীরতা অনেক। ভেতরের খবর বলছে তিনি জেলে যেতে এমনকি বুক পেতে গুলি নিতেও প্রস্তুত আছেন। তিনি বলেছেন এই দেশের মাটিতে তার বাবার রক্ত, তার পরিবারের রক্ত এবং বীর শহীদদের রক্ত মিশে আছে, তাই তিনি সেখানেই ফিরবেন। অর্থাৎ প্রয়োজনে সর্বোচ্চ আত্মত্যাগের মানসিকতা নিয়েই তিনি ফিরছেন। এখন প্রশ্ন জাগে শেখ হাসিনা এই সাহস কোথা থেকে পাচ্ছেন, আর কেনই বা বিশ্লেষকরা বলছেন সরকার তাকে হজম করতে পারবে না। এর মূল ভিত্তি তৈরি হয়েছে ডক্টর ইউনূসের অধীনে হওয়া গত 12 ফেব্রুয়ারির তথাকথিত নির্বাচনের মাধ্যমে। এই নির্বাচনের পর আওয়ামী লীগ মনে করছে নৈতিকভাবে তাদের জয় হয়েছে, কারণ নির্বাচনের আগে ইউনূস সরকার এবং কয়েকটি মহল মিলে একটি তৃণমূল আওয়ামী লীগ বা কিংস পার্টি গড়ার আপ্রাণ চেষ্টা করেছিল, কিন্তু শত জেল জুলুম আর মৃত্যুর ভয় উপেক্ষা করেও কোনো প্রকৃত আওয়ামী লীগার শেখ হাসিনার নেতৃত্ব ছেড়ে যাননি। 11 সময়ের দলছুট হওয়া মেহেরপুরের এক সাবেক এমপি প্রচুর টাকা খরচ করে স্বতন্ত্র প্রার্থী দাঁড় করানোর চেষ্টা করলেও শেখ হাসিনা যখন সোশ্যাল মিডিয়া ও আন্তর্জাতিক গণমাধ্যমে তার কর্মীদের ভোট কেন্দ্রে না যাওয়ার নির্দেশ দেন, তখন প্রার্থীরা মাঠ থেকেই সরে দাঁড়ায়। এমনকি জিএম কাদেরের জাতীয় পার্টিও নানামুখী চাপে নির্বাচনে অংশ নিলেও শেষ পর্যন্ত সেভাবে মাঠে ছিল না। ফলে নির্বাচনটি স্রেফ জামায়াত, বিএনপি এবং এনসিপির মতো দীর্ঘদিনের ন্যাচারাল অ্যালাই বা স্বাভাবিক মিত্রদের নিজেদের মধ্যে একটি ভাগাভাগির খেলায় পরিণত হয়। পরবর্তীতে জিএম কাদেরের নিজস্ব নির্বাচনী বিশ্লেষণে দেখা গেছে সর্বোচ্চ ভাগ মানুষ এই নির্বাচনে ভোট দিয়েছে, যেখানে রুমিন ফারহানাই বলছেন 52% মানুষকে বাদ দিয়ে দেশ চালানো অসম্ভব, সেখানে মাত্র 13% ভোটের এই ত্রুটিপূর্ণ নির্বাচনের মাধ্যমে আসা সরকার স্বভাবতই রাজনৈতিকভাবে অত্যন্ত দুর্বল। সাংবাদিক সাবির মুস্তাফার কারফিউ আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না, তবে শুভ চিন্তা থেকে বলা যায় কারফিউ দেওয়ার মতো ঝুঁকিপূর্ণ পদক্ষেপে হয়তো বর্তমান সরকার যাবে না, কারণ কারফিউ দিলেই যে কোনো সরকার এক সূক্ষ্ম সুতোর উপর দাঁড়িয়ে যায়। বাংলাদেশের ইতিহাস সাক্ষী আইয়ুব খান, এরশাদ, ইয়াজউদ্দিন কিংবা সর্বশেষ স্বয়ং শেখ হাসিনা যারাই কারফিউ দিয়েছেন তার ফল শেষ পর্যন্ত সরকারের বিপক্ষে গেছে। সুতরাং অগাস্টের অবসানের পর বাংলাদেশের রাজনীতির প্রতিটি পাতা কোন দিকে উল্টায়, শেখ হাসিনার প্রত্যাবর্তন দেশের ক্ষমতা কাঠামোর কি পরিবর্তন আনে তা দেখার জন্য এখন শুধু সময়ের অপেক্ষা। সেপ্টেম্বর, অক্টোবর, ম্যাক্সিমাম নভেম্বর, ডিসেম্বর পর্যন্ত শেখ হাসিনা অপেক্ষা করছেন না। আমাদের কাছে থাকা তথ্য এবং বাংলাদেশের একজন সিনিয়র সাংবাদিক, সম্পাদক এবং দ্বিতীয় সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা 21 পদকপ্রাপ্ত সাংবাদিক স্বদেশ রায়ের কলাম বলছে যে শেখ হাসিনা ফিরছেন। স্বদেশ রায় গুজব ছড়ানোর মানুষ না, আমি তাকে যতদূর চিনি, এবং আমাদের কাছে যে সব তথ্য উপাত্ত আছে সেসব তথ্য উপাত্ত কোনো গুজব ছড়ানোর তথ্য উপাত্ত নয়। শেখ হাসিনা যে ফিরছেন এটি এক প্রকার নিশ্চিত। কাজেই অগাস্টের পর থেকে কাউন্টডাউন শুরু করতেই পারেন। এই মুহূর্তের ভিডিও থেকে বিদায় নিতে চাইছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।